ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দি ক্যাট থেকে। তো এর দাগে কি প্রশ্ন আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে শূন্যস্থানগুলি রয়েছে, শূন্যস্থানগুলি আমাদের টেক্সট থেকে অ্যান্সার নিয়ে পূরণ করতে বলেছে। একের দাগে কি আছে, দ্য ক্যাট অনলি কেয়ারস ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। দুইয়ের দাগ, হি ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। তিনের দাগ, হি ওয়েটস ফর দ্য মাউস অনলি টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডুম। চার দাগ, he allows himself to be pestered by the attentions of the people in the house. এরপর বিয়ের দাগ, each of the following statements is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. অর্থাৎ এখানে যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টগুলি ট্রু নাকি ফলস তা বিচার করে লিখতে বলেছে। একের দাগে কি আছে দেখো, দ্য ক্যাট ইজ ফিজিক্যালি উইক। অর্থাৎ বিড়াল ছিল শারীরিকভাবে দুর্বল। এর অ্যান্সার কী হবে, ফলস। দুইয়ের দাগ, মোস্ট হিউম্যান বিংস হ্যাভ মোর ক্যারেক্টার দেন দ্য ক্যাটস। অর্থাৎ বেশিরভাগ মানুষের যে চরিত্র তা বিড়ালের থেকে বেশি। তো এর অ্যান্সারও কী হবে, ফলস। এরপর দেখো, দুইয়ের দাগে তোমাদের এখানে একটা পোয়েম সিন দেওয়া রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দি স্নেল থেকে। এর দাগে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের উত্তর দিতে বলেছে। তো একের দাগে কি আছে দেখো, হোয়েন দ্য স্নেল হাইড হিমসেলফ। অর্থাৎ শামুকটি কখন নিজেকে লুকিয়ে নেয়। দি স্নেল হাইডস হিমসেলফ হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট or when it scents a storm or other harm. It also retracts into its safe if its horns are touched. এরপর দুইয়ের দাগ, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। অর্থাৎ শামুক তাকে আটকে রাখার জন্য কি ব্যবহার করে। দি স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভস, ফ্রুট অর এ ওয়াল। ইট স্টিক্স সো ক্লোজলি দ্যাট ইট ডাজ নট ফিয়ার ফলিং। স্নেলস ইউজ দেয়ার হর্নস টু ফিল দ্য টিরেন অ্যান্ড গাইড দেমসেলভস। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা একটু পড়ে নিই। এস.টি. কোলেরিজ ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গ্রেট রোমান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ এস.টি. কোলেরিজ ছিলেন ইংরেজি সাহিত্যের কয়েকজন মহান রোমান্টিক কবির মধ্যে একজন। হি ওয়াজ লেজি, তিনি ছিলেন অলস, বাট এ ভোরাসিয়াস রিডার, কিন্তু একজন পাঠক প্রিয় ছিলেন। Together with William Wordsworth, he published in 1798 a thin volume of poems entitled Lyrical Ballads, which turned the course of English poetry. Together with William Wordsworth, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে he published in 1798 a thin volume of poems entitled Lyrical Ballads, অর্থাৎ তিনি 1798 সালে লিরিক্যাল ব্যালাডস নামে একটি পাতলা কবিতার খণ্ড প্রকাশ করেন, হুইচ টার্নড দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ যা ইংরেজি কবিতার গতিপথ পরিবর্তন করে। দ্য টু পোয়েটস মুভড টু দ্য লেক আইল্যান্ড টু লিভ নিয়ার সাউথি অ্যান্ড স্কট, দ্য আদার টু রোমান্টিক পোয়েটস অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার। দ্য টু পোয়েটস মুভড টু দ্য লেক আইল্যান্ড, অর্থাৎ এই দুজন কবি হ্রদ দ্বীপপুঞ্জে চলে যায়। টু লিভ নিয়ার সাউথি অ্যান্ড স্কট, অর্থাৎ সাউথি এবং স্কটের সঙ্গে থাকার জন্য। দ্য আদার টু রোমান্টিক পোয়েটস, দুজন অন্য রোমান্টিক কবি। অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ সিম্পল নেচার, এবং সরল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। লেটার দে ওয়ার কল্ড লেক পোয়েটস, পরে তাদেরকে লেক পোয়েটস বলে অভিহিত করা হয়। কোলেরিজ কম্পোজড অনলি এ ফিউ পোয়েমস, কোলেরিজ মাত্র কতগুলি কবিতা রচনা করেছিলেন। বাট অলমোস্ট অল অফ দোজ আর স্টিল কনসিডার্ড টু বি গ্রেট, কিন্তু প্রায় সবগুলি এখনও মহান বলে বিবেচিত হয়। অ্যান্ড এনজয়েড বাই স্কলার্স অ্যান্ড কমন রিডার্স,
পণ্ডিত এবং সাধারণ পাঠকদের দ্বারা উপভোগ করা হয়। ক্রিস্টাবেল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস। অর্থাৎ ক্রিস্টাবেল, কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার এগুলো হলো তার বিখ্যাত কবিতা। লেটার ইন লাইফ কোলেরিজ ডেলিভার্ড ইম্পর্ট্যান্ট লেকচার অন আদার পোয়েটস। অর্থাৎ পরবর্তীকালে জীবনের শেষের দিকে কোলেরিজ অন্যান্য কবিদের উপর গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন। হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দ্য ওয়ার্কস অফ দ্য ড্রামাটিস্ট। অর্থাৎ তার নোটস অন শেক্সপিয়ার নাট্যকারের রচনার উপর একটি ব্যতিক্রমী সমালোচনা। তো চলো এরপর এর যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সলভ করি। এর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখানে কতগুলি কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলির আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দেখে হু ওয়াজ কোলেরিজ, অর্থাৎ কোলেরিজ কে ছিলেন? কোলেরিজ ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ গ্রেট রোমান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। অর্থাৎ কোলেরিজ ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম মহান রোমান্টিক কবি। হি ওয়াজ অলসো এ ক্রিটিক অ্যান্ড ফিলোসফার। তিনি একজন দার্শনিকও ছিলেন। দুইয়ের দাগ হু রোড লিরিক্যাল ব্যালাডস, অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস কে লিখেছেন? লিরিক্যাল ব্যালাডস ওয়াজ রিটেন বাই এস.টি. কলোরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলোরিজ। এরপর তিনের দাগ নেম দ্য পোয়েটস মেনশন ইন দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সটে যে কবিদের নাম বলা হয়েছে সেগুলি এখানে লিখতে বলেছে। দি পোয়েটস মেনশনড ইন দ্য টেক্সট আর এস.টি. কোলেরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সাউদি অ্যান্ড স্কট। অর্থাৎ লেখাটিতে উল্লিখিত কবিদের নাম হল এস.টি. কোলেরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সাউদি এবং স্কট। এরপর চার দাগ হুইচ পোয়েমস মেড কোলেরিজ ফেমাস। অর্থাৎ কোন কবিতাটি কোলেরিজকে বিখ্যাত করে তুলেছিল? ক্রিস্টাবেল, কুবলা খান অ্যান্ড দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার আর সাম অফ কোলেরিজ ফেমাস পোয়েমস। অর্থাৎ ক্রিস্টাবেল, কুবলা খান এবং দি রাইম অফ দি অ্যানসেন্ট মেরিনার এর মতো কবিতার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, অর্থাৎ কোলেরিজ বিখ্যাত হয়েছিলেন। এরপর পাঁচের দাগ হোয়াই ডিড ওয়ার্ডসওয়ার্থ মুভ টু লেক আইল্যান্ড। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কেন হ্রদ দ্বীপপুঞ্জে চলে এসেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ মুভ টু দ্য লেক আইল্যান্ড উইথ কোলেরিজ। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কোলেরিজের সঙ্গে হ্রদ দ্বীপপুঞ্জে এসেছিলেন টু লিভ নিয়ার সাউদি অ্যান্ড স্কট। অর্থাৎ সাউদি এবং স্কটের সঙ্গে থাকার জন্য। হু ওয়ার অলসো রোমান্টিক পোয়েটস। অর্থাৎ যারাও ছিলেন রোমান্টিক কবি। অ্যান্ড টু এনজয় দ্য বিউটি অফ নেচার, এবং প্রকৃতির যে সৌন্দর্যতা উপভোগ করার জন্য। এরপর বিয়ের দাগ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে যে চার্টটি দেওয়া রয়েছে সেই চার্টটা আমাদের টেক্সট থেকে অ্যান্সার নিয়ে পূরণ করতে বলেছে। তো এখানে দেখো কজ লেখা রয়েছে। একের দাগ দেখো লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড। অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হয়েছিল। তো এর এফেক্টটা অর্থাৎ এর যে ফলাফলটা কি হয়েছিল? এর ফলাফলটা হবে ইট টার্নড দ্য কোর্স অফ ইংলিশ পোয়েট্রি অ্যান্ড মার্কড দ্য বিগিনিং অফ দ্য রোমান্টিক এরা। এরপর বিয়ের দাগে দেখো এফেক্ট দেওয়া রয়েছে। এফেক্ট কি আছে? কোলেরিজ ওয়াজ অলসো এ গ্রেট ক্রিটিক। অর্থাৎ কোলেরিজ একজন মহান সমালোচকও ছিলেন। তো এর কজটা আমরা কি লিখবো দেখো, কোলেরিজ ডেলিভার্ড ইম্পর্টেন্ট লেকচার্স অন আদার পোয়েটস। অর্থাৎ কোলেরিজ অন্যান্য কবিদের উপর গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেছিলেন। এরপর শিয়ার দেখা দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটসম্যান ইজ আইদার ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইডস। অর্থাৎ এখানে যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে সেগুলো হয় সত্য না হলে মিথ্যা। যদি সত্য হয় তাহলে টি এবং যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে বলেছে। তো একের দাগে কী আছে দেখো কোলেরিজ ওয়াজ অ্যান আইডেল রিডার। অর্থাৎ কোলেরিজ ছিলেন একজন অলস পাঠক। তো এর অ্যান্সার কী হবে? ফলস। দুইয়ের দাগ কোলেরিজ কম্পোজড মেনি গ্রেট পোয়েমস। অর্থাৎ কোলেরিজ অনেক দুর্দান্ত কবিতা রচনা করেছিলেন। এর অ্যান্সার কী হবে? ফলস। তিনের দাগ স্কলার্স ডু নট প্রিফার টু রিড কোলেরিজ। অর্থাৎ পণ্ডিতেরা কোলেরিজের যে লেখা সেটা পড়তে পছন্দ করেননি। এরও অ্যান্সার কী হবে? ফলস। এরপর সেকশন বিতে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারি দাগে কী আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। অর্থাৎ এই যে শূন্যস্থানগুলি রয়েছে এগুলি আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তো কী আছে দেখো সুনীল গাভাস্কার ওয়াজ
এ ড্যাশটাতে কী হবে, দি গ্রেটেস্ট ওপেনার ফর অফ ইন্ডিয়া হু স্কোর্ড মোস্ট রানস এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। এরপর বিয়ের দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে সঠিক ভার্বটা নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ইট হ্যাজ, তো এই শূন্যস্থানে কী বসবে, বিন। ইট হ্যাজ বিন এ গ্রেট শক টু নো দ্যাট আওয়ার টিম ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ। এরপর শিয়ের দাগে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি। তো এখানে আমাদের ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে। তো সারেন্ডার্ড এর ফ্রেজাল ভার্ব কী হবে, গেভ ইন, এবং টলারেট এর ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ। ডি এর দাগ, ডু এজ ডিরেক্টেড। একের দাগে কি আছে দেখো, আই হ্যাভ রিড দ্য মহাভারত, চেঞ্জ দ্য ভয়েস। এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এর অ্যান্সারটা কী হবে, দ্য মহাভারত হ্যাজ বিন রিড বাই মি। এরপর দুইয়ের দাগ, দ্য ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড বাই রেন, স্প্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটাকে দুটি সেন্টেন্সে ভাগ করতে বলেছে। তো কী হবে, দ্য ম্যাচ ওয়াজ ইন্টারাপ্টেড ফুল স্টপ, দ্বিতীয় সেন্টেন্সটি হলো ইট ওয়াজ ইন্টারাপ্টেড বাই রেন। এরপর ইয়ার দেখা দেখো, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাইনস অন দ্য রাইট হ্যান্ড সাইডস। অর্থাৎ এখানে যে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এর যে সিনোনিম অর্থাৎ যে মিনিংটা সেটা আমরা যে আনসিনটা আমাদের দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তো সেলর, সেলর অর্থাৎ নাবিক, নাবিক এর যে সিনোনিম সেটা কী হবে, ম্যারিনার। এর দুইয়ের দাগ, আনইউজুয়াল অর্থাৎ অদ্ভুত, এটা কী হবে, এক্সেপশনাল। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।